বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় চালিকা শক্তি অবকাঠামো, আর সেই অবকাঠামোর একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের মহাসড়ক। কিন্তু যে মহাসড়ক মানুষের জীবনকে সহজ করার কথা, সেটি নির্মাণে যদি বছরের পর বছর বিলম্ব ঘটে, কাজের মান নিয়ে বিতর্ক তৈরি হয়, এমনকি প্রকল্প ব্যয় নতুন নতুন রেকর্ড ছোঁয়ে, তখন প্রশ্ন থেকে যায়। সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়ক ঘিরে চ্যানেল 24-এর অনুসন্ধান রিপোর্ট প্রচারিত হয়েছে, যেখানে বেরিয়ে এসেছে ভূমি অধিগ্রহণে দুর্নীতি থেকে শুরু করে নানা অনিয়ম, সিন্ডিকেট, তদারকি, ব্যয় এবং বাস্তবায়ন নিয়ে নানা অসঙ্গতি চিত্র। আজ মিট দ্য পিপল এই আয়োজনে আমরা কথা বলবো সেই প্রসঙ্গে, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি। পরিচয় করিয়ে দিচ্ছি, আমার হাতের বাঁ পাশে রয়েছেন জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, তিনি সাবেক অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন বিশেষজ্ঞ। আমার হাতের বাম পাশে আমার আরেক সম্মানিত অতিথি রয়েছেন, তিনি ডিজিটাল ল্যান্ড সার্ভে বিশেষজ্ঞ এবং প্রকৌশলী পুলককান্তি বড়ুয়া। স্বাগত জানাচ্ছি আপনাকেও। এবং একই সাথে যেই আমাদের সহকর্মী, যার অনুসন্ধানে রিপোর্ট প্রচারিত হয়েছে, আমরা আমাদের সহকর্মীকেও আমন্ত্রণ জানিয়েছি, তার অভিজ্ঞতা জানতে চাইবো এবং তার কাছ থেকে জানতে চাইবো এই বিষয়ে ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে। ইজাজ শৌমিক, সিনিয়র রিপোর্টার, চ্যানেল 24। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা আলোচনা শুরু করব। একটা লম্বা বিস্তর একটা রিপোর্ট প্রচারিত হয়েছে চ্যানেল 24-এর পর্দায়, বিশেষ করে আপনার গণমাধ্যমে বা চ্যানেল 24-এর পর্দায় নিশ্চয়ই দেখেছেন। সেখানে নানা রকম অভিযোগ ধাপে ধাপে বিভিন্ন স্তরে উঠে এসেছে, যা আমাদের সহকর্মী তার অনুসন্ধানী রিপোর্টে তুলে এনেছেন। আমরা আয়োজনের শুরুতেই ইজাজ শৌমিক, আপনার কাছে চলে যেতে চাই। ঢাকা সিলেট মহাসড়ক, আমি যখন রিপোর্টগুলো দেখছিলাম, একের পর এক অভিযোগের কথা আপনি বিস্তারিত বর্ণনা করছিলেন। আপনি যখন কাজ শুরু করলেন, সেখান থেকে অভিজ্ঞতা জানাবেন যে ঠিক কোন অংশে গিয়ে আপনি কোন বিষয়টি দেখে মনে হয়েছে যে এখানে একটা বড় ধরনের অনিয়ম চলছে। এটি আসলে যখন গত রোজার ঈদে আমরা রাস্তাঘাটের যে দীর্ঘ যানজটের নেপথ্যের কারণটা কি সেটি নিয়ে আমরা একটা রিপোর্ট করেছিলাম চ্যানেল 24-এ। সেই রিপোর্ট করতে যেয়ে আমার ঢাকা সিলেট মহাসড়ক ঘিরে কিছু প্রশ্ন তৈরি হলো যে এটি আসলে বছরের পর বছর কেন এই দীর্ঘসূত্রিতা হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে 2025 সালে এক ঈদে তখনকার যে উপদেষ্টা ছিলেন ফজল কবির খান, তিনি সরাসরি যে ওই স্পটে গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার চৌরাস্তা মোড়ে, তিনি সেখানে পৌঁছাতে পারেন নাই যানজটের কারণে। তিনি সরজমিন দেখতে চেয়েছিলেন যে কেন এত যানজট। তো সেই প্রেক্ষাপট এবং পরবর্তীতে আমরা যখন নিজেরা সেই স্পটগুলোতে গেলাম, তো সেই হিসেবে আমরা দেখি যে এটা আসলে অনেক মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই বছরের পর বছর। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে 2021 সালে, মহাসড়ক নির্মাণ অদ্যাবধি চলছে কেন। তো সেটি খুঁজতে যে আমরা প্রকল্প পরিচালক ফজলুল করিম, ঢাকা সিলেট মহাসড়কের যে নির্মাণের যে প্রকল্প পরিচালক, তার সঙ্গে একদিন কথা বলি। তো কথা বলতে যেয়ে তিনি বলছিলেন যে এটি আসলে ভূমি অধিগ্রহণের জটিলতার কারণেই আসলে দীর্ঘসূত্রিতা এবং দেরি হচ্ছে। তো ভূমি অধিগ্রহণের জটিলতা আসলে কেন, তখন আমরা আরও যখন অনুসন্ধান করতে যাই, তখন দেখলাম যে আসলে শ্রেণী পরিবর্তন, তারপরে দুর্নীতি থেকে শুরু করে অনেক বিষয়গুলো সামনে চলে আসে। এটি আসার পরে আমি আসলে তখন ইনভেস্টিগেশনে নামি বা অনুসন্ধানে নামি যে ভূমি অধিগ্রহণে আসলে দুর্নীতিটা কিভাবে হচ্ছে এবং এই ভূমি অধিগ্রহণের দুর্নীতির কারণে প্রকল্পটা কিভাবে পেছাচ্ছে। মূলত এখান থেকেই হচ্ছে সূত্রপাতটা। আচ্ছা, তারপরে যখন অনিয়মের কাজে হাত দিলেন বা দেখলেন, আপনি খোঁজার চেষ্টা করলেন, তখন প্রথমেই কোনটা আপনার কাছে সবচেয়ে বড় অসঙ্গতি চোখে পড়েছে বা কাজে পেয়েছে? যখন আমি শুরু করি তখন আপনি জানেন যে অনেকগুলো জেলা, এখানে 7টা জেলা রয়েছে: নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া। এই 7টা জেলায় টোটাল প্রায় 210 কিলোমিটারের মহাসড়কটি নির্মাণ হচ্ছে। তো যখন আমি স্টাডি করি শুরুতে, আপনি জানেন একটা বড় রিপোর্ট করার আগে স্টাডিটা অনেক গুরুত্বপূর্ণ। স্টাডি করতে যেয়ে দেখলাম যে এখানে সবগুলো জেলাতেই কম বেশি আছে। তো কম্পারেটিভলি আমি দেখলাম যে ঢাকার কাছাকাছি বা সব মিলিয়ে নরসিংদীটাকে আমি চুজ করলাম। তো নরসিংদী চুজ করার পরে দেখলাম যে সেখানে যে বিশেষ করে যে যৌথ তদন্ত তালিকাটা আগে বিশ্লেষণ করতে হয়। বিভিন্ন মৌজার অনেকগুলো যৌথ তদন্ত তালিকা আছে, অর্থাৎ নিম্ন পর্যায়ের যে সকল সরকারি কর্মচারী রয়েছে, অর্থাৎ শুরুতে যারা প্রাথমিক স্টেজে সার্ভেয়ার, কানুনগো, তারা যখন প্রত্যেকটা জমি মালিকের তদন্ত তালিকায় ক্ষতিপূরণের তালিকাগুলো তোলে, অর্থাৎ জমি কতটুকু, সেই জমিতে কি কি ধরনের স্থাপনা রয়েছে এবং কোনো গাছ বা অন্যান্য যত কিছু রয়েছে সেগুলো ঠিকঠাক মতো তোলা হয়েছে কিনা, সেই যৌথ তদন্ত তালিকা যখন আমরা বিশ্লেষণ করতে যাই, সে বিশ্লেষণ করতে যেয়ে দেখি যে অসঙ্গতি, অর্থাৎ একদম
প্রাথমিক স্টেজে হচ্ছে যৌথ তদন্ত তালিকাতেই অসঙ্গতি। কিভাবে অসঙ্গতি? সেটি হচ্ছে সার্ভেয়াররা যখন তোলে বা কানুনগোরা যখন তোলে, সেটি হচ্ছে তখন জমি মালিক বা স্থাপনা মালিকের সঙ্গে তারা সরাসরি ডিলটা করে। আপনি নিশ্চয়ই রিপোর্টে দেখেছেন যে 60-40 বা কোথাও 30-40 থেকে শুরু করে নানা টাইপের। এটা কি একদম কাজের অনুমোদনের পরপরই এই আলোচনাটা শুরু করে তারা? কাজের অনুমোদনের অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগ যখন নরসিংদী জেলা প্রশাসনকে প্রস্তাব দেয় যে আমি আপনার এই জেলা থেকে 92 কিলোমিটার অর্থাৎ প্রায় 16 কিলোমিটারের উপরে জমিটা অধিগ্রহণ করব, আপনি আমাকে সেই অধিগ্রহণকৃত জমিটা বুঝিয়ে দেন। তো যখন জেলা প্রশাসনকে সেটা প্রস্তাব দেয়, জেলা প্রশাসন তখন অধিগ্রহণের কার্যক্রমটি শুরু করে। এবং এই কার্যক্রম শুরু করতে গেলে শুরুর স্টেজ হচ্ছে সার্ভেয়ার কানুনগো দিয়ে তাদেরকে এই জিনিসটা করতে হয়। যখনই তারা এটা করতে যায় তখন এই যে জমি মালিকের সঙ্গে তারা চুক্তি করে, নিজেরা সরাসরি চুক্তি করে না, এটা হচ্ছে দালালকে দিয়ে চুক্তি করায়। চুক্তি করানোর পরে যারা চুক্তিতে আসে না তারা ক্ষতিগ্রস্ত হয়, যারা চুক্তিতে যায় তাদেরকে দেখা যায় যে ওই যেই সুবিধাটা দেওয়ার কথা সেটা দিয়ে দেয়। অর্থাৎ কারোর সঙ্গে যদি বলা হয় যে প্রতি শতাংশে আপনাকে দেওয়া হবে 48 লাখ টাকা, কারো যদি 3% জমি থাকে তাহলে সে কোটি টাকার উপরে পেয়ে যাবে। কিন্তু 48 লাখ টাকা জমি মালিককে দেওয়া হলেও এই সার্ভেয়ার বা এই দালাল চক্র বা এই সিন্ডিকেটটা তার থেকে দ্বিগুণ অথবা তার থেকে বেশি আদায় করে নেবে, অর্থাৎ সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাট করবে। প্রশ্ন হলো যে এই যে সার্ভেয়ার কানুনগো বা নিম্ন স্তরের সরকারি কর্মচারীরা যখন এটা করছে তখন কি এটা ডিসি বা জেলা প্রশাসন তারাই তো অনুমোদনটা দেয়, ডিসি, এডিসি, রাজস্ব এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, তারা কি সেটা দেখে না? আসলে আমরা এই অনুসন্ধানে দেখেছি বা দেখিয়েছি যে এই চেইনটা কিভাবে কাজ করে। এখানে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, এডিসি, ডিসি সবাই আসলে সমানভাবে জড়িত থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে যখন আমি এটাও দেখেছি কোনো ডিসি যখন এটা করবেন না, তারা নির্মোহভাবে করতে চান, তারা আসলে পারেন না, এই সিন্ডিকেটে বন্দী। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে ক্ষতিগ্রস্ত জমি মালিক বা যারা চুক্তি করেননি, দালালের দ্বারস্থ হন না, তারা যখন দেখে যে যৌথ তদন্ত তালিকায় তার স্থাপনাটি ঠিকমতো উঠে নাই, তখন সরকারি ভূমি অধিগ্রহণ আইন 2017 অনুযায়ী তারা বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করতে পারেন এবং আবেদন করলে সেটা 15 কর্মদিবসের মধ্যে এটা সুরাহা হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে এইটি আসলে মানা হয়নি। তখন বিভাগীয় কমিশনারের কর্মকর্তা বা কর্মচারী যারা আছে সেটাও আমরা দেখিয়েছি যে তারাও আসলেও এই দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গেছে। অর্থাৎ একটা চেইন মেইনটেইন করে সরকারি এই অর্থ লোপাটটা অনিয়মও সেটা সুশৃঙ্খলভাবে, আপনার অভিজ্ঞতা তাই বলে। এই যে শ্রমিকের কাছে শুনছিলাম, নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, তিনি আমাদের সাথে রয়েছেন, জনপ্রশাসন বিশেষজ্ঞ, সাবেক অতিরিক্ত সচিব। আপনি একটু আপনার কাছে যাব যে জনপ্রশাসন মন্ত্রণালয় এরকম মহাপ্রকল্পের পুরো আদ্যপান্ত তো তারা অতপ্রতভাবে জড়িত থাকার কথা এবং বিশেষভাবে ভূমিকাও পালন করেন। এরকম একটা জায়গায় যখন আমাদের সহকর্মীও বলছিলেন তার অভিজ্ঞতা থেকে যে একটা কাগজে প্রত্যেকের স্বাক্ষরও চলে যাচ্ছে, তাদের ভূমিকা নিশ্চয়ই আছে, নজরদারির জায়গাও নিশ্চয়ই তারা এড়িয়ে যাবেন না দায়িত্বের জায়গা থেকে। সেখান থেকে এরকম বড় একটা পুকুর চুরি, কি মন্তব্য করবেন আপনি? ধন্যবাদ। আসলে যেটা হচ্ছে, যখন জমির মূল্য নির্ধারণটা করে তখন মূল্য নির্ধারণ হয় মৌজার আগের 1 বছরে যে বিক্রি হয়েছে জমি জমা, সেগুলো একটা গড় দাম ধরা হয় আগে। তো এইটা কোথা থেকে নিচ্ছে? এটা সাব রেজিস্ট্রি অফিস থেকে নিচ্ছে, যে ওই মৌজার দিয়ে। যেমন আমরা মর্জালের যে রিপোর্টটা দেখলাম, এখন মর্জাল মৌজাটা তো ছোট না, এটা বড় মৌজা। জি। এবং ধরেন যে ঢাকা সিলেট হাইওয়ের উপরে মর্জাল বাজারটা ওই যতটুকুন মর্জাল মৌজার জায়গা যাবে সে তুলনায় মর্জালের বাজারের জায়গা কিন্তু খুব অল্প। আচ্ছা, এখন মর্জাল মৌজায় তো জমি বেচা কেনা হচ্ছে, বাজারের এলাকায় জমি বেচা কেনা কম হচ্ছে। সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? যখন ফাঁকা জায়গার জমি, বাজারের বাহিরের জমি বেচা কেনাগুলো হচ্ছে, ওটা কম দামে হচ্ছে, ওই মৌজার ভিতরেই হচ্ছে। তো ওই মৌজার ভেতরে যখন কম দামে জমি কেনা বেচা হয়ে যাচ্ছে, দুটো কারণে হচ্ছে। একটা হচ্ছে যে বাজারের থেকে দূরেরটা কম দামে হচ্ছে, দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে দামে বিক্রি হোক না কেন সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার জন্যে লোকে দলিলে আপনার ক্রয় মূল্য কম দেখাচ্ছে, বিক্রয় মূল্য কম দেখাচ্ছে। আচ্ছা, এই ঘটনা ঘটতেছে তখন কিন্তু এটা হিসাব করতেছে না যে ওটা অন্য সময় ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এটা কেনা বেচা তো হয়ে গেল। এখন 1 বছর ধরে যখন আপনার যারা রিকুইজিশন করবে, এটা রোড সাইড হাইওয়ে এটা করতেছে বা অন্য কোনো ডিপার্টমেন্টও করতে পারে, তারা যখন প্রস্তাব দেবে জেলা প্রশাসকের কাছে,
তখন যখন তারা জমির মূল্য নির্ধারণ করা শুরু করে প্রক্রিয়া যখন শুরু হবে, তখন তো বিগত 12 মাসের হিসাবটাই হলো। তো বিগত 12 মাসের গড় হিসাব করলে তখন তো কী ব্যাপার, আমার এখানে জমির দাম হচ্ছে 20 লাখ টাকা শতক, আর এখানে মাত্র 2 লাখ টাকা শতক দেখাচ্ছে, এই তো সব লোকজন খারাপ লোক। তো লোকজনকে তো খারাপ বলতেছে, আমরাই তো জমি কেনা বেচা করছি এর আগে হয়তো 2 লাখ শতকে, 2 লাখ টাকায়, ওটাই গড় আসছে, গড় দামটা চলে আসছে ওখানে। তা এটা সরকারও বুঝতে পারে যে ঘটনাগুলো এরকম হয়েছে। তা আগে ওই জমির যে দাম সেই দামে দেওয়া হতো গড় দাম, এখন সবাই বোঝে যে এই ফাঁকিবাজি হয়, এইসব কারণে এখন যেমন 3 গুণ দাম দেয়া হয়, যে তোমার যেটা ওখানকার বাজার দর তার 3 গুণ দেওয়া হবে। তো 20 লাখ টাকার জমি কেউ যদি 2 লাখ টাকায় যদি আপনার দলিল করে থাকে, গড় মূল্য যদি 2 লাখ বা 3 লাখ হয়, তাহলে আপনার 3 লাখ হলে ওখানে 3 গুণ করলে 9 লাখ হচ্ছে। জি, তো 9 লাখ হলো, আপনি কি আসলে প্রকৃত বাজার দরের কাছাকাছি যাচ্ছে নাকি? যাচ্ছে না। যখন যাচ্ছে না তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমার জমি তো কম দাম দিয়ে নিয়ে নিচ্ছে। এটা একটা ঘটনা আছে। দ্বিতীয়ত না, যে তাহলে কি সেই ক্ষেত্রে কি এই যে হিসাবগুলো, এগুলো কি এক ধরনের অ্যাডজাস্টমেন্ট, যেটা ওপেন সিক্রেট সবাই বুঝতে পারছে বলছেন সরকারি লোক এবং যারা ক্ষতিপূরণ দাবি করেন? না, আপনি যেটা বললেন যে এটা ওপেন সিক্রেট কি করে, যে এখন ধরেন ওই জায়গায় আমি জানি যে আমি সার্ভেয়ার ধরেন, জি জি, আমি জানি যে এই জায়গায় জমির দাম বাজার মূল্য মর্জাল বাজারে এটা হচ্ছে 1 কোটি টাকা জমির দাম, আমি জানি, কিন্তু কেনা বেচা হচ্ছে 2 লাখ টাকা সরকারি দলিলে। জি, আমি যদি ওটা 1 কোটি টাকা দেখাই, তখন তো বলবেন যে এই মেয়ে তুমি 1 কোটি টাকা কোথা থেকে পাইলা, 1 কোটি কোনো জায়গায় আছে, কেউ কিনছে বেচছে? যে না, আমি তো ওরকম জানি। আমার জানায় কিচ্ছু হবে না, ডকুমেন্ট কি বলে? ডকুমেন্ট বলে 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে, 3 লাখ টাকা হচ্ছে, আমি তো 3 গুণ দাম দিচ্ছে সরকার এই জন্যে। তা আমরা যদি মানে অসততা যে জিনিসটা, সেটা আমরা হচ্ছে সর্বত্র বিরাজমান, যে কারণে আমরা এই অঘটনটা শিকার হচ্ছি। হ্যাঁ, বুঝতে এই পারছি। অঘটনের শিকার আমরা এই জন্য হচ্ছি। আচ্ছা, এই ব্যাপারে ইজাজ শ্রমিক একটু কিছু যোগ উনি করলে। যে ব্যাপারে কথা বলছিলেন, আমি সেটাই এই কাগজটা নিয়ে আসছি অলরেডি। এটা হচ্ছে নরসিংদীর রায়পুরা উপজেলার সাব রেজিস্ট্রি অফিস থেকে নেয়া, যে কোন মৌজার রেটটা কত। এখানে মর্জাল মৌজার কথা বললেন, মর্জাল মৌজায় যে 1,78,000 টাকা হচ্ছে বাড়ির জমির দাম, রেট পার শতাংশ। কিন্তু আদতে এই মর্জাল বাস স্ট্যান্ডে সেখানে আপনি মানে কোনো জমি একদম ন্যূনতম 50 লাখ টাকার নিচে পাবেন না। কারেক্ট। আচ্ছা, কোনো জমি 50 লাখ টাকার নিচে পাবেন না। এখন যে লোকটার জায়গা যাচ্ছে 1 লাখ, সে পাচ্ছে সরকারি দর অনুযায়ী 1,78,000 টাকা, সে 3 গুণ পাইলে কত পাবে? ধরলাম 2 লাখ টাকা, 3 গুণ পাইলে কত? 6 লাখ টাকা পাবে। 6 লাখ টাকা। কিন্তু সেটা কি 50 লাখের সমতুল্য হলো? না, হলো না। তার মানে সে হিউজ পরিমাণ ক্ষতিগ্রস্ত। সরকারের এখানে দ্বিমুখী নীতি আরেকটা কোনটা দেখুন, সেখানে হচ্ছে এই বাস স্ট্যান্ড বা এইরকম গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু একটা হাব, এই মর্জাল বাস স্ট্যান্ড থেকে শুরু করে, এবং নরসিংদী একটা বলা যায় যে ব্যবসায়ী এরিয়া, এবং এখানে সে বাণিজ্য অনেক বেশি হয়, বা শিল্প এলাকাও। তো এইখানে জায়গার দাম অনেক বেশি, এবং এখানে যারা ব্যবসা করে তারা বাণিজ্যিক ট্যাক্স দেয়, বাণিজ্যিকভাবে ট্যাক্স দেয়, তার দোকান বা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবকিছু বাণিজ্যিক ট্যাক্স দেয়। সরকার যখন ট্যাক্সটা নিচ্ছে বাণিজ্যিক, কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার সময় কিন্তু তাকে এই জমির যে স্থানীয় যে রেটটা আছে মৌজা রেট অনুযায়ী দেবে। এটা তো তাহলে ঠিক হলো না। অর্থাৎ সরকার এখানে লাভবান দুই দিক থেকেই হচ্ছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? আদতে ওই ভুক্তভোগীটা কিন্তু হচ্ছে, যার কারণে তারা অনেক সময় প্রতিবাদ সমাবেশ বিভিন্ন সময় করেছে। আবার এইখানে দেখেন নরসিংদীতে তাদেরকে বাণিজ্যিক শ্রেণী দেয়া হলো না, কিন্তু অন্যান্য যেমন কিশোরগঞ্জ, ভৈরবে আমরা কয়েকটা কাগজ পেয়েছি, এটা এখনো আমার কাছে রয়েছে, অন্যান্য জায়গাগুলোতে কিন্তু এই বাণিজ্যিক সুবিধাটা দেয়া হচ্ছে। এবং ভূমি অধিগ্রহণ আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, জমির প্রকৃত অবস্থা যেটা, সেটাই বিবেচনা করে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে, যেটা অন্যান্য জেলাগুলোতে কয়েকটা জায়গায় দেয়া হয়েছে, নরসিংদীতে দেওয়া হয়নি, আবার নারায়ণগঞ্জে কোথাও দেওয়া হয়নি। অর্থাৎ এই ভূমি অধিগ্রহণে আমরা দেখতে পাচ্ছি সরকার ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছে। এবং সেটা কেন? আচ্ছা, সেই প্রসঙ্গে আসছি। ডিজিটাল ল্যান্ড সার্ভে বিশেষজ্ঞ রয়েছেন প্রকৌশলী পুলককান্তি বড়ুয়া। সার্ভে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এই পুরো প্রকল্পের অংশ, বিশেষ করে যারা সার্ভেয়ার কাজ করছেন এই প্রকল্পে। সেখানে এই যে এরকম অভিযোগ আসে বড় বড়
অনিয়মের বা দুর্নীতির, কি বলবেন যে এইখানে কোন অংশে ফাঁক থেকে যাচ্ছে বা কোন প্রক্রিয়াটায় আসলে গলত থেকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই রিপোর্টারকে যে বহুদিন পর বাংলাদেশের কোনো বেসরকারি টিভি চ্যানেলে সার্ভে বিষয়ে একটা প্রতিবেদন এসছে। আমাদের দেশে আপনি দেখবেন যে যত বড়ই বিশেষজ্ঞ হোক না কেন সব কিছুই বুঝে, কিন্তু জমির ব্যাপারটা যখন আসে সে তখন সেটা আর বুঝে না। এই বিষয়টাকে এমনভাবে কমপ্লেক্স করে রাখা হয়েছে সুদীর্ঘ সময় থেকে। একদম 1955 সালে যখন প্রজাস্বত্ব আইন হলো, মানে জমিদারদের থেকে নিয়ে প্রথম ক্যাডাস্ট্রাল সার্ভে করলো, অর্থাৎ যাকে যেখানে পেল সেখানে মৌজা মানে জায়গাগুলোকে প্রথম নাম হয়। পরবর্তীতে রাজস্ব নেওয়ার জন্য খতিয়ান নামে একটা জিনিস তৈরি করা হয়। এই খতিয়ানের মধ্যে আপনার প্রত্যেকটা জমির শ্রেণীর বিবরণ থাকে এবং এর মালিকের বিবরণ থাকে, সেই অনুসারে সরকার রাজস্ব নিয়ে থাকে। এটা হচ্ছে একটা বিষয়। এর আরও পরে এসছে আসলে দলিলের বিষয়টি, যেটি মাধ্যমে কেনা বেচার বিষয়টিকে সুবিধা করার জন্য। মজার ব্যাপার হচ্ছে এই ভূমি বিষয়টি 3টি মন্ত্রণালয়ের আন্ডারে। বাংলাদেশে একটি জায়গা যেটি 3টি মন্ত্রণালয় পরিচালনা করে। আইন মন্ত্রণালয় রেজিস্ট্রি করে, অর্থাৎ এই যে যেটি রেকর্ড, এটা ভূমি মন্ত্রণালয় জরিপের বিষয়টি করে, আর স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থাৎ ডিসি প্রশাসন তারা অ্যাকুইজিশনের কাজটা করে। তাইলে 3টা মন্ত্রণালয়ের হাতে 3 ধরনের কাজ যখন যাবে, তখন কাজটার মধ্যে ধরেই নেওয়া যাচ্ছে যে এই কাজের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমাদের দেশে পাকিস্তান আমল থেকে, অর্থাৎ ব্রিটিশরা যখন সার্ভে করে এই ম্যাপটা তৈরি করে দিয়ে গেছে, আমরা পাকিস্তান সরকার বলেন বা বাংলাদেশ সরকার বলেন, স্বাধীন হওয়ার পরে আমরা নিজেরা কিন্তু কোনো ম্যাপ প্রণয়ন করতে পারি নাই। আমরা পূর্বের ম্যাপগুলোকেই এখন পর্যন্ত রেখে গেছি। আমরা কি কাজটা করেছি? আমরা করেছি রেকর্ড নিয়ে আমাদের যত কাজ কারবার, অর্থাৎ ওই যে খতিয়ান বা রেকর্ড, বালাম বই থেকে পাতা হারিয়ে যাওয়া, নাম চেঞ্জ করা। আবার যেহেতু 3টা মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় আরেকটা মন্ত্রণালয়ের খবর জানে না, কেউ গিয়ে আইন মন্ত্রণালয়ের ওই রেজিস্ট্রার অফিসে গিয়ে জাল দলিল করছে, জমি একজনের দলিল আরেকজনের হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা বহুবার বলা হয়েছে যে এটি একটি মন্ত্রণালয়ের আন্ডারে থাকা উচিত, যেমন ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে, কারণ তার সাথে সরাসরি জরিপটি যুক্ত থাকে। ফাঁকটা সরকার করে রেখেছে, ফাঁকের সুবিধা নিচ্ছে তারই কর্মকর্তা কর্মচারীরা, দোষ পড়ছে সরকারের। আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সরকারকে তো এই ফাঁকটা আগে বন্ধ করতে হবে। সরকার এক ধরনের আইন করে রেখেছে, অর্থাৎ ডিসি ওখানের মধ্যে যেহেতু একটা সর্বময় ক্ষমতা, এবং সে যেহেতু বিভিন্ন ক্ষেত্রে সে যেহেতু সিদ্ধান্ত তার মতো করে নিতে পারে, অর্থাৎ স্থানীয় পর্যায়ে বিবেচনা করে, সেখানের মধ্যে আইনটা আসলে আর হচ্ছে না। এই ফাঁকটা দিয়েই আসলে একটি দালাল শ্রেণী এই জায়গায় গড়ে উঠছে। আচ্ছা, আপনার মন্তব্যগুলো শুনছিলাম আমরা। ইজাজ শ্রমিক, আপনার কাছে একটু যেতে চাই এই পর্যায়ে। আপনি যখন প্রতিবেদন করলেন, তখন আপনার প্রতিবেদনেও সার্ভেয়ারদের ইন্টারভিউ আপনি করেছেন, তাদের বক্তব্য নিয়েছেন, উনি কিছু বাস্তবতা তুলে ধরছিলেন আমাদের সম্মানিত অতিথি। একটু বলবেন যে আপনি যখন ফিল্ডে নামলেন, যখন বাস্তব কাজ করতে গেছেন, তাদের সাথে আপনার কথোপকথন কি হয়েছে, তারা কি বলছিলেন তখন? সার্ভেয়ার মূলত এখানে 3 জন ছিলেন, জেলা প্রশাসনের 3 জন, সড়কের 1 জন ছিলেন, এবং একই সঙ্গে এই মূল্য নির্ধারণ, জমির উপরে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনার মূল্য নির্ধারণ করে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। তো প্রত্যেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইনভলভ আছে এবং তারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। সার্ভেয়ারদের সঙ্গে যখন আমরা কথা বললাম, যে 3 জনের মধ্যে একজনের সঙ্গে, একজন তো সরাসরি আমাকে কনফেস করেছে যে কিভাবে আসলে এই দুর্নীতিগুলো হয়েছে, তারা কিভাবে জড়িত ছিল। অনেকটা হুইসেল ব্লোয়ারের মতো তিনি স্বীকারোক্তি দিয়েছেন, এবং এর সঙ্গে পুলকান্তি বড়ুয়া আমাদের অতিথি, তিনি যেমন কিছু সীমাবদ্ধতার কথাও বলেছেন। মানে বাস্তবতায় যখন আপনি কাজ করতে গেলেন, একজন বললেন যে হুইসেল ব্লোয়ারের মতো কাজ করেছে। একটু আমাদেরকে একটু চিত্র নিয়ে যদি বলেন যে অভিজ্ঞতা কি হলো, তারা কোন কোন বিষয়গুলো আপনার সামনে তুলে ধরেছে? এই যে দেখেন মরজাল মৌজার এই যৌথ তদন্ত তালিকা, এই যৌথ তদন্ত তালিকার এখানে পুরোটা নেই, আংশিকটা কিছুটা রেখেছি। এখানে কমপক্ষে 50টা থেকে 60টা যৌথ তদন্ত কপি। এই যে আনুষ্ঠানিক তারা কিভাবে সার্ভে করেছে দেখা, এই যে হাতে মেপে যৌথ তদন্ত তালিকা, এই যে হাতে মেপে
এইভাবে তারা করেছে, যেটা অ্যানালগ যুগের সিস্টেম। উনি এখন প্রযুক্তি এতটা শার্প হয়ে গেছে বা এতটা এগিয়ে গেছে যে এখন আমরা এআই দিয়ে অনেক কিছু করছি। আমার রিপোর্টে তিনি সার্ভে বিশেষজ্ঞ পুলককান্তি বড়ুয়া তিনি কিন্তু বলেছেন যে এখন ড্রোন ভিত্তিক সার্ভে করছে, ড্রোন বেস সার্ভে। আচ্ছা, পুলককান্তি বড়ুয়া, এই যে আপনি বলছেন যে ড্রোন ভিত্তিক হয় বা আপনি নিজেও ডিজিটাল ল্যান্ড সার্ভে বিশেষজ্ঞ, কিন্তু এই যে এরকম একটা মহাপ্রকল্পে যখন একদম হাতে কলমে করা হয় সেই আদিকালের মতো করে, সেখানে কি আরো বড় আসলে দুর্নীতির সুযোগ থাকে না? অবশ্যই। বা সেখানে ওই ব্যক্তির উপর দায় পড়ছে কিনা? দেখুন, আমাদের একটা সেবা পোর্টাল হয়েছে জি, ডিজিটালি। সেখানে কিন্তু আপনি গেলেই প্রত্যেকটি মৌজার এই খতিয়ান, দাগ নম্বর, এগুলো কিন্তু অলরেডি ওয়েবসাইটে সরকার দিয়ে দিয়েছে। আচ্ছা, যে কোনো জেলা প্রশাসন কিন্তু সেটাকে অনুসরণ করতে হবে, এটা যেহেতু পাবলিকলি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরে যখন আপনি হাতে আবার ওই যে ম্যানিপুলেটগুলো করতে যান, তার মানে হচ্ছে শ্রেণী পরিবর্তনের জন্য আপনার একটা সুনির্দিষ্ট আইনগত প্রক্রিয়া রয়েছে, নামজারির একটা বিষয় আছে, শ্রেণী পরিবর্তনের আবেদনের বিষয় আছে। কিন্তু এলএ থেকে গিয়ে যখন আপনি ওই যে মূল্য নির্ধারণের জন্য যে শ্রেণী পরিবর্তন করছেন, সেটার জন্য তারা একটা আলাদা ডেস্ক বুক ব্যবহার করে, এটা ডিসি অফিসে, যেটার কোনো আইনগত বৈধতা নাই। এবং সেখানে আপনি কাটাছিঁড়াও করতে পারেন, ইচ্ছামতো আপনি বসাতেও পারেন। আবার এই জিনিসটা আসলে এমন অবস্থা যে দয়া তাদের উপর নির্ভর করে আপনি টাকা পাবেন কি পাবেন না। শুরুতে আমাদের স্যার যেটা বলছিলেন যে শুরুতে কিন্তু আমি আইনগতভাবে কিন্তু প্রবলেমে আছি, অর্থাৎ এক হচ্ছে আমার মৌজার তাহলে কি এই যে আইনগত প্রবলেম, হ্যাঁ, ফাঁকের কথা বলছেন, এই ফাঁকটা এটা সুযোগ কি তাহলে সবাই নিচ্ছে? সবাই নিচ্ছে। আচ্ছা। এবং এটা পরিকল্পিতভাবে নিচ্ছে, কারণ তারা জানে তাদের বিরুদ্ধে মামলা করে আপনি কিছু করতে পারবেন না। বরঞ্চ তারা আপনাকে দয়া করে ওই যে টাকার অঙ্কটাও ধরে রেখেছে খুব চমৎকারভাবে, যে 5,000 কোটি থেকে 8,000 কোটি অধিগ্রহণের জন্য। তাহলে অধিগ্রহণের জন্য এই যে একটা বোর্ড যেটা রাস্তা নির্মাণে 16,000 কোটিতে, তার অর্ধেক যদি অধিগ্রহণে চলে যায়, তাহলে আমাদের দেশে অবকাঠামোর যে উন্নয়নগুলো হবে সেটি কিভাবে সম্ভব হবে? আমাদের যেটি প্রধান ভুলটা আছে একটা হচ্ছে আমরা আমাদের খতিয়ানগুলোকে আপ টু ডেট করি নাই। এর কারণটি হচ্ছে আমরা আজকে পর্যন্ত বাংলাদেশে ডিজিটাল ল্যান্ড সার্ভে করতে পারি নাই। সরকার ঘোষণা দিয়েছে বারবার, গত সরকারও চেষ্টা করেছে, বিশালভাবে ফলাও করেছে ডিজিটালের ব্যাপারে, কিন্তু জরিপের কাজটা কেউ করতে পারেনি এবং এই সরকারও সেটা করতে পারছে না। কেন? এটির মূল কারণটা হচ্ছে আমরা প্রথাগত জায়গার ওই যে জটিল করে রেখে পেন্ডুরার বাক্স সাজিয়ে রেখে ভূমি থেকে আমরা এই যে সরকারকে রাজস্ব বঞ্চিত করছি। কারণ দেখেন, আমি সবচেয়ে কম রাজস্ব দিই কিন্তু ভূমি থেকে। আসবো আপনার কাছে আসবো। জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, এই পর্যায়ে আপনার কাছে একটু যেতে চাই, কি মন্তব্য করবেন? শুনছিলেন আচ্ছা, আমি যেটা বলি, যেটা সবাই একটা কথা বলছেন যে এতগুলো মন্ত্রণালয়ের অধীনে এতগুলো ফাঁক রয়েছে এবং সেগুলো মানুষ জেনে শুনে সুবিধা নিচ্ছে কিনা। আচ্ছা, আমি একটা আগে বলি, সেটা হচ্ছে উনি যেমন বললেন যে জেলা প্রশাসক স্থানীয় সরকারের, এটা ঠিক না আসলে। জি, মানে জেলা প্রশাসকের যেটা জন্মগত পদবি হচ্ছে কালেক্টর এবং তিনি ভূমি সংক্রান্ত। এখন জেলা প্রশাসক হচ্ছে যে সরকারের প্রতিনিধি হিসাবে জেলায় থাকেন এবং তিনি সব মন্ত্রণালয়েরই দেখভাল করেন। সব বলতে হচ্ছে যে তিনি সরাসরি ভূমি প্রশাসন দেখেন, তিনি সরকারের আদেশ অনুযায়ী স্থানীয় সরকারগুলোকেও তিনি দেখেন। তিনি তো স্থানীয় সরকার যেমন চেয়ারম্যানরা, শুধু তো চেয়ারম্যান না, কিন্তু উনি এগুলোকে তদারক করেন কিছু কিছু এলাকা। আমরা যেটা মূল প্রসঙ্গে যেটা আছে যে এই ভূমি অধিগ্রহণটা নিয়ে, সেখানে হচ্ছে যে আপনি জমির দাম বাড়তিছে। জি, আমরা যখন অ্যাকুইজিশন, এখানে মূল সমস্যা হচ্ছে যে জমির দাম অনেক বেশি, আমি পাচ্ছি না। এটা তো আপনারা খেয়াল করে দেখেন যে আগারগাঁওতে রেডিও অফিসের পাশে একটা রাস্তার ভেতরে বাড়ি রয়ে গেছে, এবং সড়কের উপরে, সড়কের উপরে চমৎকার একটা রাস্তা, সেই রাস্তার ভেতরে একটা বাড়ি আছে। এটা কিন্তু ভাঙা সম্ভব হয়নি, বাকিদেরকে একোয়ার হয়েছে, এটা করতে পারে নাই। তদ্রূপ আমাদের এগুলো দেখেন যে বাধা বিঘ্ন অনেক জায়গায়, অনেকে বুদ্ধি খালি যে সরকারের আছে তা না, সবারই বুদ্ধি আছে, তারা এটাকে আটকাতে পারে। আমরা যদি আবার শৌকতের যদি আমরা এতে যাই, শ্রমিকের ওই হলো মর্যালের ওইখানেই যদি যাই,
তাই দেখেন প্রত্যেকটা অধিগ্রহণের আগে, যেটা পুলকবাবু বলছিলেন যে আমরা এআই দিয়ে সার্ভে বা ড্রোন দিয়ে, এটা তো তখন থেকেও, এটা 21 সালে যখন এটা সার্ভে করেছে, জি প্রত্যেকটাই দেখেন যে ভিডিও করা আছে। যদি শ্রমিক খোঁজ নিতেন তাহলে জেলা প্রশাসক অফিসে কিন্তু এই অধিগ্রহণকৃত জায়গার একটা আগে রেকর্ড করা আছে হচ্ছে এতে, ভিডিওতে, স্টিল ফটোগ্রাফিতে, হ্যাঁ, এগুলো হ্যাঁ, আছে। হ্যাঁ হ্যাঁ কারণটা হলো কি, যে তাদেরকে এটা আগে নির্দেশ দেওয়াই হয়েছে, এটা যে এখন তারা ওটা ভিডিও করে রাখবে। দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই এই পরে বাড়ি করছে, যেমন একটা আমরা ওখানে রিপোর্টে দেখলাম যে একটা বাড়ি বলছে যে আমার দোতলা, কিন্তু ভিডিও করলে তো ভিডিওতে দোতলা থাকবেই, তার পাশের 4 তলা নিয়ে তো কোনো কমপ্লেন নেই। তাহলে ওকে পয়সা কম দেওয়ার জন্য কি আপনার একতলাকে দোতলা বলেনি? দেখা গেছে যে আদিমকালের মতো এখনো হাতে কলমে লিখে করে, যে কারণে নানা রকমের সুযোগ অনেকে হয়তো নিচ্ছেন, কিন্তু ভিডিও সার্ভের কথা আপনি বলছিলেন। হ্যাঁ, তো ওরা ভিডিও করে না, ভিডিও সার্ভে মানে কি ভিডিও করে রাখতেছে তো হ্যাঁ। পুরো জায়গাটা। জি। আর যেটা রেকর্ড করা যেগুলো খতিয়ানটা তৈরিটা, এই খতিয়ান আসলে যেটা হচ্ছে যে যখন ভূমি মানে এই, জেলা প্রশাসকের দপ্তরের এলের যে সার্ভেয়ার করতেছে, তার কিন্তু ওই এখতিয়ার নাই যে এখানে তিনি তার কারোর জমির আপনার ইয়ে পরিবর্তন করবে, শ্রেণী পরিবর্তন করবে। শ্রেণী যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটা হচ্ছে যেমন এসি ল্যান্ডের যে দপ্তর, তার মাধ্যমে আসতে হবে। তখনকার ওখানকার সার্ভেয়াররা তারা দেখে করবে, মানে ওই সার্ভেয়ার, এসি ল্যান্ডের অফিসের সার্ভেয়ার আর এলের সার্ভেয়ার কিন্তু দুটো আলাদা ব্যক্তি, আলাদা, ওই সবই জেলা প্রশাসকের আন্ডারে, কিন্তু একজন আরেকজন এটা করতে পারবে না। তাহলে শ্রেণী পরিবর্তন তো ওরা যে নিজেরা করে ফেলতে পারতেছে না। আমি যদি আমার জমির শ্রেণী পরিবর্তন আগে না করি, আমি যখন জানলাম যে এটা একোয়ার হচ্ছে জানার পরে আমার প্রথম কাজ হচ্ছে যে আমার জমির যে বর্তমান অবস্থাটা আছে সেই অবস্থাটা নিয়ে এসি ল্যান্ডের কাছ থেকে আমার খতিয়ানটা ঠিক করে নেওয়া। আচ্ছা, কারণ আমার এখানে দালান করেছি, এটা করেছি, সেটা করেছি। আর আপনি না, যেটা এই ব্যাপারে হতে যখন পারে, কোনো কোথাও যখন পরিকল্পনা নেওয়া হয়, হ্যাঁ, বা এই যে এত বড় একটা প্রকল্প অনুমোদন দেওয়া হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় তো নিশ্চয়ই এই ব্যাপারে কি কোনো একটা নোটিশ জারিও তো করে, এটা ভূমি যে মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়, বা যার মাধ্যমে ওই নির্দেশনাটা পেলে উক্ত মন্ত্রণালয় এই কাজটা করার কথা, সেটা কি করা হয় ঠিক মতো? মানে যাদের জমি তাদের কাছে এই নোটিশগুলো যায়? অবশ্যই যায়, অবশ্যই। আচ্ছা, না না, মানে এগুলো সেই প্রক্রিয়াটা ফলো করা হয়? এগুলোর প্রক্রিয়া একদম ফলো করা হয়। আচ্ছা, আচ্ছা। এই প্রক্রিয়া ফলো না করে কেউ, আপনি দেখেন না, কি প্রত্যেকের যেটা ভয় হচ্ছে সেটা হলো যে যদি প্রক্রিয়া ফলো না করা হয় তাহলে পরে দেখা যায় সে মামলায় পড়বে। জি। তো এখন মামলায় পড়তে গেলে কিন্তু মামলায় পড়বে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, কখনো কখনো জি। তা সার্ভেয়ার বা এলেও ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, তিনি যদি এই নোটিশ না পাঠান জমির মালিকদেরকে, আর জমির মালিকরা তারপর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যদি একটা মামলা ঠোকে যে আমি নোটিশ পাইনি, আমাকে জমি অধিগ্রহণ করছে, এরা সব অন্যায় করেছে, তখন তো সবকটাই আপনি বিপদে পড়ে যাবে। অথবা নোটিশ যথাযথভাবে নোটিশ জারি করে। আচ্ছা, এখানে দুর্নীতি যে হয় না আমি এটাও বলি না, কারণ আমরা এটা এই চাকরি জীবনে সারা জীবন শুনে আসছি যে এটাই, যে সেই আপনার সেই 1000 বছর আগে কৌটিল্যও বলে গেছেন যে রাজস্বতে যারা কাজ করে তাদের ওই মাছের মতন যে একটু গা ভেজেই আর কি, এবং পানি পানও করে। তো এখন ওখানে যেটা হয় যে 48,000 টাকা পাইয়ে দেবে যে কথা বলছে, এই পাইয়ে দেওয়ার কোনো এখতিয়ার তার নাই। হ্যাঁ, হ্যাঁ, হয়তো অপকর্ম করে কি যখন টাকাটা দেয়, টাকা কিন্তু একদম তাকে রেকর্ডেড, ওই সাব রেজিস্ট্রার অফিসের যে দাম আছে জি জি, এই দাম হিসাব করে তাকে দিতে হবে। আমি তো বলতে পারবো না তখন যে এটা সরকার হয়তো একটা যদি সিদ্ধান্ত নেন যে তাহলে আইন করতে হবে যে ওই মৌজার ভেতরে যেটা কমার্শিয়াল এলাকা হয়ে গেছে সেই কমার্শিয়াল এলাকাটাকে আলাদা করে নিয়ে তার দামটা যদি নির্ধারণ করা যায়, এই ব্যাপারে সরকার যদি স্পষ্ট আইন করে দেয় তাহলে পরে জেলা প্রশাসক পারবে। যতক্ষণ আইন না করে দেবে ততক্ষণ জেলা প্রশাসকের সাধ্য নাই যে আমি ওই এত বড় মৌজার ভেতরে এই জায়গাটুকুনের দাম অনেক বেশি, আমি এটা নির্ধারণ করতে পারবো না। হ্যাঁ, এটা করতে হবে। এটা যদি করে দেয় তখন হবে, করার পর তারপরে জি, বুঝতে পারছি। ইজাজ শ্রমিক, আপনার কাছে আরও একবার ফিরি।
শুরুতে কিছু কথা যেমন উল্লেখ করেছেন, আপনার রিপোর্টে এটাও আসছে যে 40-60 মতো একটা চুক্তি শুরুতেই দালালের মাধ্যমে তারা সরাসরি এই সমঝোতায় চলে আসছে। এখানে শ্রেণী পরিবর্তনের কথা বলা হচ্ছে যে মন্ত্রণালয়ে যারা রয়েছেন বা একটা প্রকল্প হাতে নেওয়ার পরে যার যেরকম নোটিশ জারি করা, যেইভাবে করা হয়, যেই সার্ভে, সবই ঠিক আছে, কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে আমাদের অতিথিরা বলছেন যে ফাঁক রয়েছে। এখন আপনার এখানে শ্রেণী পরিবর্তনে এখানে যেমন আমরা দেখতে পেয়েছি যে বাগানকে বাড়ি দেখানোর পরে কোথাও কোথাও জমির মালিক দেখাচ্ছে যে সেখানে হয়তো ঠিকমতো ক্ষতিপূরণ পাচ্ছে না, কোথাও উল্লেখ করা হয়েছে যে জমি নাই, বাড়ি নাই, কিন্তু সেখানে দেখা হচ্ছে ঘুষের চুক্তিপত্রের কথা বলছেন। একটু বলবেন, একটু বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। ফাঁক সেটা আগে বলি। ভূমি অধিগ্রহণ আইন, এটা 2017 ভূমি অধিগ্রহণ আইনে কিন্তু বিস্তারিত, সরকার কোথাও ফাঁক রাখে নাই, আইন অনুযায়ী সব ঠিক আছে। আচ্ছা। কিন্তু আইনের অ্যাপ্লিকেশনটা নাই। কিভাবে অ্যাপ্লিকেশনটা নাই? ভিডিওর কথা বলছিলেন যে কোনো একটা অধিগ্রহণের আগে ভূমি অধিগ্রহণ আইন 2017 4-3 কতে সুস্পষ্টভাবে লেখা আছে, সম্পত্তির প্রকৃত অবস্থা, প্রকৃতি এবং উপরিস্থিত কাঠামো, ফসল ও বৃক্ষরাজি সহ সকল কিছুর ভিডিও, স্থিরচিত্র অথবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে ধারণ করে এটাকে সংরক্ষণ করতে হবে। ওনারা সেটা কিভাবে করেছেন, নরসিংদী জেলা প্রশাসন সেটি যেটা করেছেন, আমরা ছোটবেলায় বিয়ে বাড়ির যেরকম ভিডিও দেখেছি সেই রকম একটা ভিডিও করেছেন। দাদা দেখেছেন ভিডিওটা, আমি ওনাকে দেখিয়েছি। একটু এক শব্দে উত্তর নিতে চাই, পুলকান্তি বড়ুয়া আছেন, এই যে এইটা যে বলছেন যে বিয়ে বাড়ির মতো ভিডিও, এটা কি আদতে কার্যকর নাকি যে এটা করার জন্য? দেখুন, আপনি এখন স্যাটেলাইট যুগে বাস করছেন। ফিজিবিলিটি স্টাডি যখন হয় তখন যিনি ফিজিবিলিটি স্টাডি করবেন তিনি মোর টেকনিক্যাল পারসন। জি, তার প্রথম কাজ এই অ্যাসেসমেন্টগুলো তার চলে আসবে। আমাদের মাথার উপর অনেকগুলো স্যাটেলাইট, একটা দুটো না, এবং আমরা স্যাটেলাইটের ইমেজ একদম আপ টু ডেট পাই এবং সেটা আমরা স্পার্সো থেকে কিনতেও পারি, কিন্তু সেগুলো আমরা নিচ্ছি না। আমরা সেগুলো নিচ্ছি না। নাম্বার 1, অর্থাৎ আমরা আমাদের প্রযুক্তিটাকে ব্যবহার করা হচ্ছে আমরা না। ইন্টিগ্রেট করার ক্ষেত্রে সকলের অনাগ্রহ। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটা জিনিস আমার, এইটা যখন আমি এই স্যাটেলাইট সেটা কি যারা সার্ভে করছেন তাদের জন্য কি একটু আমাদের অনাগ্রহ আছে তাদের সার্ভেয়ারদের মধ্যে? পরিস্থিতি তো অনেক করুন। হ্যাঁ। একটা জেলা প্রশাসনের যেই সার্ভেয়ার যাদেরকে বলা হয় তারা আসলে কোনো পর্যায়েই আসলে আজকের যুগে তাদেরকে সার্ভেয়ার হিসাবে ট্রিট করাই যাবে না। আমাদের বলতে হয় বলে সার্ভে বলা হচ্ছে। সার্ভেয়র ইজ দ্য মোর টেকনিক্যাল পারসন। তার নলেজ, তার জ্ঞান এবং তার ইকুইপমেন্ট সব কিছু নিয়ে প্রত্যেক, আগে আপনি দেখবেন যে কোনো সভ্য রাষ্ট্রে বা উন্নত রাষ্ট্রে আগে সার্ভেয়ারদেরকে ডেভেলপ করা হয়, তারাই আসলে প্ল্যান পরিকল্পনা। সেটা আমাদের এখনো একেবারেই আমাদের দেশের সার্ভেয়ার বলতে আমরা সেই প্রাগৈতিহাসিক যুগের 300 বছর আগের মানুষদেরকে নিয়ে তাদের কথা শুনে আমাদের এখনো চলতে হচ্ছে। সেই আইনগুলো এখনো সার্ভে ম্যানুয়াল আইনে রয়ে গেছে, ক্যাডাস্ট্রাল সার্ভের আইন এখনো রয়ে গেছে। আপনি স্যাটেলাইট ইমেজ নেওয়ার পরে এই যে বৃক্ষরাজি বললো, ঘরবাড়ি বললো, প্রত্যেকটি আমাদের হাতে প্রযুক্তি চলে আসছে। আমরা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে প্রত্যেকটি শ্রেণী বিন্যাস করে একদম একেবারে, এবং মৌজাগুলোকে আমরা সেখানে সেট করে, খতিয়ান সেট করে আমরা কিন্তু একেবারে অ্যাপস তৈরি করে দিতে পারি, যেখানের মধ্যে ক্লিক করলেই সব কিছুর বর্ণনা চলে আসবে যেই সময় সরকার পরিকল্পনাটা নিয়েছে। অর্থাৎ পরিকল্পনা মন্ত্রণালয়ে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য ঘোষণা যখন আসবে, টাকা ছাড় হওয়ার আগেই অনেকগুলো কাজ সরকারকে স্ব-উদ্যোগে করে ফেলতে হবে। বুঝতে পারছি। আমরা এই কাজগুলো না করে প্রকল্প শুরুর পর কন্ট্রাক্টর নিয়োগ দেওয়ার পর এবং ওই কন্ট্রাক্টরকে আসলে একটা বলদ বানানো হয়। তার কাজ পাওয়ার প্রক্রিয়াতেও সে নানা ধরনের ঝক্কি ঝামেলা করে এসছে, আর কাজ পাওয়ার পরেও সব কাজ তার উপর চাপিয়ে দেওয়া হয় এবং সে লক্ষ্য নিয়ে এখানে বসে আছে। দেখেন, সে মাসের পর মাস সে ছানি করে বসে আছে। এই যে সে মামলা হয়েছে অনেকগুলো। কেন মামলা? আপনার রেকর্ড আছে বাবার নামে, তার ছেলে মেয়ে কয়জন আছে সেটার কোনো বন্টননামা। বুঝতে পারছি, মানে সেটা নিয়ে অনেক মামলা হয়ে গেছে, বিষয় থেকে যাচ্ছে। আচ্ছা, একটু ইজাজ শৌমিক, আপনি বলছিলেন, একটু শেষ করেন। সেটি হচ্ছে যে ভিডিওর যে ফাঁকটা, এবং সেই ভিডিও এবং স্থির চিত্র, প্রত্যেকটা মৌজায় কি পরিমাণ জমির পরিমাণ সেটা সংরক্ষণ করতে হবে, স্থির চিত্র অর্থাৎ ছবিতে সহ এবং লিখিতভাবে, যেটা এক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি। আরেকটা হচ্ছে যে
আইন থাকলেও সেটার ফাঁকফোকরটা কোথায় একটু দেখাই, সেটি হচ্ছে যে অধিগ্রহণ আইনে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যদি আবেদন করে, তবে এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সেটি 15 কার্যদিবসের মধ্যে তার সমাধান করতে হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে 10 কার্যদিবসের মধ্যে সমাধান করতে হবে এবং এই সিদ্ধান্তটা দেবে বিভাগীয় কমিশনার। কিন্তু মাসের পর মাস তারা ঘুরতে ঘুরতে ভুক্তভোগীরা জুতার তলা ক্ষয় করে ফেলতেছে, কোনো সমাধান আসে না এবং তারা তাদের ইচ্ছা মতো করে সম্পূর্ণ করছে। কিভাবে ইচ্ছা মতো করে করছে, নিজেদের ক্ষমতার প্রয়োগ ঘটাচ্ছে, এগুলো তার প্রমাণ। এটা একজন ভুক্তভোগীর ফিল্ড বুক এবং এখানে ডিসি সরাসরি ফিল্ড বুকে তার বাস্তব অবস্থায় যা আছে সরাসরি নিজ ক্ষমতা বলে কেটে দিছে। এটা হচ্ছে অনেকটা প্রভু এবং ভৃত্যে বা প্রজার এবং মানে রাজার সম্পর্কের মতো। জেলা প্রশাসক চাইলে নিজ ক্ষমতা বলে যা ইচ্ছা তাই করতে পারবে। কেন, এই লোকটা কি দোষ করলো? মানে এটা কি এমন যে যিনি দাবিদার তিনি প্রমাণে ব্যর্থ হয়েছেন বা না, কাগজপত্র দিতে ভিডিওতে ব্যর্থ আছে, হয়েছেন? ভিডিওতে আছে এবং আমি এটা আমার উল্লেখ করেছি, যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সার্ভেয়ারকে আমি যখন বললাম যে 2021 সালের এই যে 2022 সালের মার্চের যে ভিডিওটা, এই ছবিটা স্পষ্ট, গুগল ম্যাপের যে ছবিটা, সেখানে একজন লোকের স্পষ্টভাবে দেখা যাচ্ছে দোতলা বাড়ি রয়েছে, কিন্তু এই লোকটারই সেটা ফিল্ড বই। এখানে তার সব কিছু কেটে দেওয়া হয়েছে এবং বলছে যে নোটিশ জারির পর এগুলো করা, অর্থাৎ ইচ্ছাকৃত। কিন্তু এটা কিন্তু ইচ্ছাকৃত না, অর্থাৎ জেলা প্রশাসক তার ক্ষমতার অপব্যবহার করে এগুলা কেটে দিয়েছে। কিন্তু এখানে জেলা প্রশাসনের তো একটা ব্যাখ্যা ছিল নিশ্চয়ই, সেই ব্যাখ্যা বলছেন যে নোটিশের পরে তিনি দাবি করেছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রমাণের জন্য জেলা একজন প্রশাসনের ভুক্তভোগীর ব্যাখ্যা কি হচ্ছে করণীয় এখানে হয়? তারা সাইড লাইনে ব্যাখ্যাটা দেয় যে 4-এর 5 ধারা অনুযায়ী, অর্থাৎ আইনের 4-এর 5 ধারা অনুযায়ী সে ইচ্ছাকৃতভাবে এটা নির্মাণ করেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা নির্মাণ না, যেটা নিউজে আছে যে 1986 সালের যে বিল্ডিংটা সেটা দোতলাটা বাদ দিয়েছে। অর্থাৎ এই দোতলা বা এই ধরনের কার্যক্রম করার পিছনের কারণটা হচ্ছে এই সকল লোকের সঙ্গে সার্ভেয়ার বা কারণগো বা যারা আছে তাদের সঙ্গে লিখিত কোনো চুক্তি হয়নি বা তারা চুক্তিতে যায়নি দেখে বাদ দিয়েছে। এই যে আমি কয়েকটা চুক্তি এনেছি, দালালের মাধ্যম দিয়ে তারা এই চুক্তিগুলো করে। যখনই চুক্তি করে, এই চুক্তিটা তো একেবারে মানে কাগজ সম্মত বা বৈধ না তো, তাই না? এই চুক্তিটা কি রকম, এটি হচ্ছে যে যখন সার্ভেয়ার বা কানুনগো বা নিচের টায়ারে যারা আছে তাদের নিযুক্ত কিছু দালাল থাকে, তাদের কাজটা হচ্ছে ওরা হ্যান্ডওভার করে দালালের কাছে যে আপনি এই জমির মালিকের সঙ্গে আপনি তো চুক্তিটা করবেন, চুক্তির কপিটা আমার কাছে দিবেন এবং সেই চুক্তি অনুযায়ী আমরা তার মূল্য নির্ধারণ করে দিব। ওর স্থাপনায় কি আছে সেই অনুযায়ী নিজেদের মতো করে করবে, করে সরকারি ক্ষতিপূরণটা যখনই আসবে তখন হচ্ছে সার্ভেয়ার কারণগুলো তারা সেই টাকাটা নিয়ে নেবে। এই চুক্তি অনুযায়ী যেটা দেওয়ার কথা জমির মালিককে সেই পরিমাণ টাকা দেবে, বাকিটা তারা নিয়ে যাবে। ভুক্তভোগী বলছেন যে যারা এই চুক্তিতে আসেন না তারাই ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বেশি ক্ষতিগ্রস্ত। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, এই ব্যাপারে কোনো ভুক্তভোগী, যেমন কাগজ দেখিয়ে আমাদের সহকর্মী বলছিলেন যে নিজস্ব ক্ষমতা বলে কেটে দিচ্ছে, বলা হচ্ছে যে নোটিশ জারির পরে, এরকম কোনো ভুক্তভোগীর যদি অভিজ্ঞতা এরকম হয় সেই ক্ষেত্রে তার করণীয় কি হয়, বা তিনি তার কাছে আসলে এরকম অভিযোগ তো নিশ্চয়ই পায় মন্ত্রণালয়ের কাছে, কোর্টে যেতে পারেন। তো আচ্ছা, তিনি কোর্টে যাবেন, কারণ যে তাকে যদি জেলা প্রশাসক তিনি নিজের ক্ষমতা বলে এরকম যা ইচ্ছা তাই তো আর কেটে দিতে পারেন না। আমার মনে হয় না যে এটা তিনি ওইভাবে হয়তো কি করেছেন এটা আর বলতে পারি না। তবে যদি সত্যিই ঘটনা এরকম হয়ে থাকে তাহলে ভুক্তভোগী প্রতিকার পাওয়ার জন্য অবশ্যই কোর্টে যাবেন এবং শেষ পর্যন্ত ঘটনা ঘটে থাকবে ওই যে আগারগাঁর যে উদাহরণটা দিলাম সেরকম হয়ে থাকবে। তা এখন যেটা চুক্তি যেটা করার যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেমন ধরেন আমি তো ম্যাজিস্ট্রেসি করতাম আমরা আগে, এখন তো সেপারেশন হয়ে গেছে। তো ম্যাজিস্ট্রেসি করার সময় অনেক সময় এটা শুনেছি যে দেখা গেল যে দালাল হয়তো বলল ভাই ম্যাজিস্ট্রেট কি করবে, হয় জামিন দেবে না হাজত দেবে, এর বাইরে তো আর কিছু করতে পারবে না। এখন বলে আছে ঠিক আছে জামিন করাই দেবো না। আচ্ছা, তো জামিন হলো না, জামিন হলো না, বললো যে আরে ম্যাজিস্ট্রেট খুব খারাপ লোক রে ভাই, টাকা পয়সা খায় জামিন দিল না। পরের দিন হয়তো জামিন হয়ে গেল, ম্যাজিস্ট্রেট কিছুই জানে না জামিন, এই যে আমি কইছিলাম এই জন্য জামিন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন দালাল যারা তারা হচ্ছে এই ধরনেরই, যে তারা জানে যে এখানে জমির দাম হবে, তারা এগুলো না আপনার এই যে সিলেট ঢাকা হাইওয়ে যেটা, এটা তো আজকে প্রথমবার একোয়ার হচ্ছে না, কারণ সিলেট ঢাকা হাইওয়েটা বোধহয় 70 দশক থেকে শুরু হয়েছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে
প্রথমে 2 লেন ছিল, 4 লেন হয়েছে, 6 লেন হবে। একবার একটু একটু করে হচ্ছে। আমাদের তো ওরকম সাধ্য নেই যে একবারে অনেক জায়গায় একবার করব। এক ধরনের লোক আছে যারা ওই জেলা প্রশাসক অফিসের থেকেও বেশি তারা শিক্ষিত হয়ে গেছে যে একোয়ার কি করে করে এবং এটা করলে কি কি ধাপ আছে। ওই ধাপ অনুযায়ী তারা জানে যাচ্ছে এই লোকের তো বিল্ডিং এই অবস্থা আছে, দালান কোঠায় আছে, এই এত টাকা পাবে, চুক্তি করলো। চুক্তি টুক্তি করে তারপর তার সাথে হয়তো সার্ভেয়ারের খাই খাতির আছে, অফিসে যায়, লোকজন দেখে, তো যাওয়ার পর তোমরা হ্যাঁ তুমি তো এই টাকা পেয়ে যাবা, তোমার এত টাকা পাবা, আমি করে দিচ্ছি, তুমি আমারে ভাগ দিও। দেখা গেল যে এই সার্ভেয়ারও কিছু জানে না, ডিসিও কিছু জানে না। টাকা যে কথাটা আইনগতভাবে হচ্ছে যে জেলা প্রশাসনের লোক সরাসরি ভুক্তভোগীর কাছে যে টাকা পৌঁছায় দেবে। তারা এখন জেলা প্রশাসক অফিসে যায় না, কারণ ওখানে যায় ভিত্তি ভয় লাগবে। জেলা প্রশাসক অফিস কিন্তু ওই এলাকায় এসে তার হাতে টাকা পৌঁছায় দেওয়ার কথা। চেক দিচ্ছে, এখন তো আর নগদ টাকা দিচ্ছে না, তো যখন চেক দিচ্ছে তখন তো আপনার গোটা টাকারই চেকটা দিচ্ছে একবারে। দেওয়ার পরে এখন যদি মধ্যস্বত্বভোগীকে যদি আমি টাকা দেই, সেই দায় কি জেলা প্রশাসকের অফিসের না আমি ব্যক্তির? কারণ আমি ব্যক্তি তো চুক্তি করতেছি, ওই জেলা প্রশাসক অফিসও জানে না, কেউই জানে না। আমি একটা থার্ড পার্টির সাথে চুক্তি করলাম, করে দেখলাম হ্যাঁ আমি টাকা পাইছে, তারে দিলাম, মাঝখান থেকে সে লাভ। বুঝতে পারছি, আমরা সমস্যাগুলো তো পেয়েছি। জি হ্যাঁ, এটা আসলে মানে এই নরসিংদীর বা এই ঢাকা সিলেট মহাসড়কের ক্ষেত্রে আসলে এটা এইভাবে হয়েছে বলা যায় না। মানে জেলা প্রশাসন কোনোভাবে এখানে দায় এড়াতে পারে না, এই কারণে যে আমি রিপোর্টে পুরোটাই দেখিয়েছি যে চেইনটা কিভাবে, আপনি চুক্তি করেননি মানে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি পাবেন না। যারা চুক্তি করেছে তারাই ক্ষতি পাচ্ছে, তারাই ক্ষতিপূরণটা পাচ্ছে। এবং এর সঙ্গে যে সার্ভেয়ার, কানুনগো থেকে শুরু করে ডিসি, এডিসি, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং পরবর্তী একদম লাস্ট ধাপে যে বিভাগীয় কমিশনার পর্যন্ত জড়িত, সেটা আমার রিপোর্টে কিন্তু স্পষ্ট। না তাহলে কি দুটো দাগ যদি, এক মিনিট আমি জি, বলি, জি। মনে করেন যে পাশাপাশি দুটো দাগ আছে, তাই না? এই দাগটা হচ্ছে আপনার আর এই দাগটা আমার। তো এখন আমি যে একে চুক্তি করলাম, আমি পয়সা পেয়ে গেলাম, আপনি চুক্তি করেননি, আপনি পয়সা পাবেন না। পাশাপাশি দাগ, জমি একোয়ার হচ্ছে। পাশাপাশি দেখি একই ঘর, একই বিল্ডিং, হ্যাঁ। দুই ভাই মালিক, এক ভাই ক্ষতিপূরণ পেয়েছে, এক ভাই পায় নাই। এরকম অজস্র ঘটনা এখানে পাইছি আমরা, অজস্র। মানে এইরকম হচ্ছে, এটা একটা হরিলুটের আকড়া হয়ে এবং গেছে। সেটা ঘোষণা দিয়ে, চুক্তি করে। ঘোষণা দিয়ে যারা ভুক্তভোগী হয়েছে তারা কি আইনের দ্বারস্থ হওয়ার এটা মতো যদি অবস্থা হয়ে আছে? থাকে সত্যিকার অর্থে, এটা যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে আপনার এই আমাদের এইসব আলোচনা করার থেকে সোজা চলে যাওয়া উচিত দুর্নীতি দমন কমিশনে, যে এই ঘটনা আপনারা যা আগে দেখেন। এটা দেখবো সোজা রাস্তা, যে আপনারা যাই দেখেন যে এটা এই ঘটছে। কারণ একই জমিতে দুই ভাই ঘর আছে, এক ভাই পাইলেও চুক্তি করে পাইছে, আরেক ভাই যদি না পায়, যদি খতিয়ানে তার নাম যদি থাকে এবং সে যদি টাকা না পায়, তাহলে এটা স্পষ্ট দুর্নীতি এবং এই দুর্নীতির জন্য শাস্তি পাওয়া উচিত। আপনি খতিয়ানের কথা বলছিলেন, একই দাগে দেখা যাচ্ছে যে একজন মালিক আছে আর একজন মালিক নাই, ভুয়া মালিককে সাজিয়ে সেই ক্ষতিপূরণের টাকা তুলে নেওয়া হচ্ছে। না, ভুয়া মালিক সাজানো তো উপায় নেই রে ভাই, খতিয়ানের তো রেকর্ড আছে, এরকম অনেকগুলো আছে, আমরা নিজে পেয়েছি, আমি রিপোর্টে উল্লেখ করেছি। আপনি কিন্তু সেটা কি- দ্বিতীয় যে কেস স্টাডিটা আমরা দেখেছি যে হাজী আমিন খানের যে দাগটা, হাজী আমিন খান 93-81 দাগে তার কোনো জমি নাই, কিন্তু সেখানে দেখানো হয়েছে যে সে জমির মালিক, এবং সেটা ফিল্ড বইয়ে এরকম নথিভুক্ত করা হয়েছে সে কি পরিমাণ ক্ষতি পাবে। না, এটা যদি সত্যিই যদি হয়ে থাকে যে খতিয়ানে এখন কিন্তু জেলা প্রশাসক অফিস ইচ্ছা করলেই ওই 93-81 খতিয়ান একটা আলাদা বানায় দিতে পারবে না। এটা বানানো হয়েছে। না, এই খতিয়ান এখন কিন্তু একদম রীতিমতো, যেটা পুলকবাবু বললেন, এগুলো কিন্তু ডিজিটাল রেকর্ডেড এখন একদম। হ্যাঁ, এটা রেকর্ডেড। সেই আপনার ডিজিটালি রেকর্ডেড যে খতিয়ানগুলো আছে, সেইখানে যদি ভুয়া মালিক একটা বানায়া, রেকর্ড বানায়া কেউ করে, তাহলে পারে তো তার তো সে এটা স্পষ্ট দুর্নীতি এবং এটার জন্য তার সাজা অনিবার্য, সাজা অনিবার্য। ফলে আপনি যে অভিযোগটা এনেছেন, এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এরা কিন্তু সব কয়েকজনই সাজা পাবে, যদি সত্যি হয় অভিযোগ। আমার মনে হয় না যে কেউ এইভাবে এই ঝুঁকি নিয়ে এই কাজগুলো করবে। এতটা ঝুঁকি নিয়ে কাজ করার মতন বোকা
ওই জেলা প্রশাসনের লোকজন কেউ না। আমার মনে হয় যে রিপোর্টেই আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। তাহলে তো তারা খুবই বোকা লোক। বুঝতে পারছি, যারা ক্ষতির শিকার হয়েছেন এবং এখন মতো ক্ষতিপূরণও পাননি বলছেন, ভুক্তভোগীরা কি আইনের দ্বারস্থ হওয়ার মতো অবস্থায় আছেন নাকি তারাও সেখানে আসলে অপারগ? এইটা আসলে পরিস্থিতি কি বলে? দুইটা জিনিস। এটা হচ্ছে যে যদি আইনিভাবে এখন পরিস্থিতিটা এত জটিল আকারে চলে গেছে, যেমন আমি অফ দ্য রেকর্ডে কয়েকজন আমাকে বললেন যে তারা নিজেরাই এখন চায়, মানে প্রশাসনের কর্মকর্তারা, যে কেউ একজন মামলা করুক। মামলা করলে এটা ঝুলে গেলে অনেকে হয়তো এখন দায়মুক্ত পর্যন্ত কোনো হয়ে রকম যাবে। মামলা হয়নি না, বা এখন কোনো কি তদন্ত মানে চলছে কোর্টে এটা যে নিয়ে? এখন পর্যন্ত একজন ভুক্তভোগী পেয়েছে, সে মামলা করেছে, কিন্তু সেটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা। কেন নিষ্ক্রিয় হচ্ছে আমি জানি না, তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি আলোচনায় উনি হয়তো আনলে সবচেয়ে ভালো হতো, সেটা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরি বিধি অনুযায়ী এই ধরনের দুর্নীতি করলে কি ধরনের শাস্তি হওয়া উচিত, তার পরিবর্তে কি শাস্তি হচ্ছে। সাইফুল ইসলাম চৌধুরী, এই ব্যাপারে একটা প্রশ্ন করি। এই যে এর আগেও তো প্রকল্প নিয়ে কথা হয়, প্রকল্পে পুকুর চুরির কথা আসছে, গণমাধ্যমে অনেক রিপোর্টও হয়েছে এর আগে। এখন পর্যন্ত এই যে তদন্তের কথা শুনি আমরা, সেই তদন্তের ব্যাপারে নিশ্চয়ই একটা তদন্ত প্রতিবেদনও জমা পড়ে। শাস্তির কোনো উদাহরণ আপনারা দেখেছেন, বা এটা কি হয়েছে বলে জানা আছে, বা আমরা উল্লেখ করতে পারবো এরকম? একটা ভালো কথাই বলুন। আসলে আমাদের এখন যেটা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, জি, 2018 অনুযায়ী 2018 যেটা, হ্যাঁ, যে আপনার শাস্তি টাস্তি বা বিচার হওয়ার কথা, এগুলোর মূলত কমে গেছে। আচ্ছা, কমে গেছে এগুলো, বা এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি কিছু হওয়া হলে পারে, সেগুলো প্রচার হওয়া উচিত। জি, তা না হলে যেটা হচ্ছে, যেহেতু প্রচার নেই অথবা কমে গেছে, সেসব কারণে অনেকেই সাহস করতেছে। এই আর কমে যাওয়ার কারণ কি মনে কমে হয় যাওয়ার আপনার? কারণ হচ্ছে যে এত বেশি, মানে যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় তো করে, জি, তারা এখন অন্যান্য কাজ নেই, যেমন আপনার এই মানে শৃঙ্খলার যে ব্যাপারটা, এগুলো গত কয়েক বছর ধরে যেটা হয়েছে, সব কিছুতেই আমাদের রাজনীতি ঢুকে গেছে মূলত। আচ্ছা। রাজনৈতিক চাপে অনেকে অনেক কিছুই করতে পারে না। যে জনপ্রশাসনকেও যদি আপনি বলেন যে ঠিক আছে, নির্মোহভাবে তোমরা কাজ করবা, কেউ কোনো বাধা দেবে না, যদি কেউ অন্যায় করে তাকে দেখো, জনপ্রশাসন এবং মন্ত্রিপরিষদ বিভাগকে এটা বললে তারা যদি সেটা করতে পারে, তাহলে পরে অনেক কিছুই সুশৃঙ্খল হবে। সেটা কি মানে পরামর্শের জায়গায় আর কিছু যোগ করতে চান? আমরা আয়োজনে যেহেতু একেবারে শেষ দিকে চলে যাই, এখানে কি স্বাধীন তদন্ত কমিশনের প্রয়োজন দেখেন? কারণ এখানে ইতিমধ্যে দুদক আছে, মন্ত্রণালয়ের কাছে আছে, আইন আদালত আছে, তাই না? মানে এই জায়গায় কি মনে হয় যে এই যে এতক্ষণ আমরা কথা বলছি, সবাই ফাঁক ফোকরের কথা বলছেন, অনিয়মগুলো একদম চোখের সামনে দৃশ্যমান, সমাধানের পথে হাঁটলে একটু ছোট করে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শেষ করতে চাই আজকে। এটা যেটা ঘটছে সিলেটের এই হাইওয়েটা নিয়ে, এটা তো ইম্পর্ট্যান্ট একটা হাইওয়ে আমাদের জন্য। যেটা ঘটেছে, আমার মনে হয় যে এটা বোধহয় এই আলোচনার পরে যদি সরকার একটা বিশেষ করে এই রাস্তার অ্যাকুইজিশন নিয়ে যদি একটা ইনকোয়ারি করে, ভালো হয় আর কি। এটা করা দরকার, কারণ কাজটা দ্রুত সমাধান করা দরকার, যাতে কোনোভাবেই, আমি যদিও বলেছি যে যারা ভুক্তভোগী তারা মামলা করতে পারে, কিন্তু আমি চাই না যে মামলা হোক। আচ্ছা, কারণ মামলা হলে পারে আগারগার সেই রাস্তার মতন হয়ে থাকবে, এবং দেখা যাবে যে মাঝখান থেকে আমরাই সিলেট যাওয়ার জন্য বাধাগ্রস্ত হব। বুঝতে পারছি। তা আমরা কেউ বাধাগ্রস্ত হতে চাই না। সুশৃঙ্খলভাবে কাজ হওয়ার জন্য এখানে কোথায় কোন জায়গায় কারা আটকিয়ে রেখেছে, এই জিনিসটা বোধহয় একেবারে খুব খোলাসা করে বের করা উচিত। জি, কঠোরভাবে দেখা উচিত জি। এবং দ্রুততার সাথে। জি, অনেক ধন্যবাদ। পুলকান্তি বড়ুয়া, আপনার কাছে যাই। সময়টা একেবারেই সীমিত, যে কারণে আমাকে একটু সংক্ষেপে উত্তরটা নিতে হবে। পরামর্শের জায়গায় আপনার কাছে জানতে চাই, বিশেষ করে এই যে সার্ভে নিয়ে এবং বাস্তবতা যে কথাগুলো বলছিলেন। দেখেন, এটা হয়তো বা উনি আজকে তুলে এনেছে বলে এটাকে বার্নিং জিনিস মনে হচ্ছে। ঢাকা থেকে চিটাগং হাইওয়ে থেকে শুরু করে উত্তরবঙ্গে যত হাইওয়ে হয়েছে, বাংলাদেশে যত প্রকল্প হয়েছে, প্রত্যেকটি প্রকল্পে উনি যা তুলে এনেছেন তার চেয়ে অনেক গুণ বেশি দুর্নীতি অব্যবস্থাপনা হয়েছে, যে কারণে আমাদের দেশে কোনো উন্নয়ন প্রকল্পের খরচ পৃথিবীর অপরাপর, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশের থেকেও ৩-৪ গুণ বেশি। ভারতের থেকে 4.5 গুণ, 4.5 গুণ কোথাও বেশি কোথাও হয়। হাইওয়ে পার কিলোমিটারের আচ্ছা। খরচ 100 কোটি থেকে তাহলে 200 কোটি টাকা। সেই জায়গায় আমার বক্তব্য খুব সিম্পল। আমি বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর একটা ঘোষণা দিয়েছিলেন যে রাষ্ট্র পরিচালিত হবে প্রযুক্তির মাধ্যমে, অর্থাৎ প্রযুক্তিকে তিনি হাতিয়ার করতে চাচ্ছেন। এই প্রযুক্তি ছাড়া এই দুর্নীতি বন্ধের কোনো উপায় নেই।
কারণ হচ্ছে আমরা মন্ত্রণালয়ের অনেকগুলো কাজ কিন্তু এখন স্বচ্ছতার আর মধ্যে চলে প্রযুক্তি এসেছে। যারা ব্যবহার করবে তাদের দিয়ে হবে। এই প্রযুক্তি তো ডেভেলপড হয়ে যাবে। যেমন ধরেন এটা খুব ইজি জিনিস, আমরা অনেকগুলো প্রযুক্তি এই ভূমি ডিজিটালের ক্ষেত্রে আমরা তৈরি করেছি। আপনি আমাদের অ্যাপসের কাছে শুধু সমস্যা বলবেন, সে সাথে সাথে উত্তর দিবে, সংক্ষেপে নিব, সে সাথে সাথে উত্তর দিবে। এবং আপনি কোনো একটা জায়গায় যাবেন, সে সাথে সাথে উত্তর দিবে এটা কত দাগে কত অংশ। মানে প্রযুক্তির ব্যবহারটাকে আরো বেশি বাড়ানোর প্রয়োজন মনে করছেন? প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সেই প্রযুক্তিতে আমাদের এই আপকামিং প্রজন্মকে খুব স্বল্পমেয়াদী ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উন্নয়ন ঘটিয়ে তাদের এই কর্মসংস্থানের জায়গাগুলো তৈরি করা। বুঝতে পারছি, ভূমির জায়গায় কর্মসংস্থানের সুযোগ আছে 2 লক্ষ। আচ্ছা। এই জায়গাটায় সরকারকে অবশ্যই চোখ দেওয়া দরকার। আমাদের সামাজিক যত অবক্ষয়, আমাদের নিজেদের মধ্যে যে অনৈক্যতা, আমাদের যে ক্যারেক্টারিস্টিক সাংস্কৃতিক গড়ে উঠেছে, সেগুলো সবগুলো ভূমি বিরোধকে কেন্দ্র করে। একটা ভূমির মালিকানা থেকে আমাদের অনেক বছরের একান্নবর্তী পরিবার বিচ্ছিন্ন হয়ে স্বচ্ছতা আনতে যাচ্ছে। গেলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জি, ইজাজ শৌমিক, শেষ করব আপনাকে দিয়ে, আপনি কি বলবেন? এবং ওনার সমস্ত যে জিনিসগুলো এগুলো প্রযুক্তি দিয়ে প্রমাণ করে দেওয়া যায়। আচ্ছা। এবং প্রত্যেকটা দিনের আপ টু ডেট হ্যাঁ, উনি যা বলেছেন। এবং বুঝতে কোনো পারছি আমরা। ভুক্তভোগী যদি দাবি করেন যে আমার 21 তারিখ এটা ছিল, না, সেটা উনি পেয়েছি, করেননি, বুঝতে পারছি সেটাও আমরা। প্রযুক্তি দিয়ে বুঝতে বের করে পারছি। দেওয়া জি, যায়। ইজাজ শৌমিক। সাম আপ করা বা যেটা বলা যায় সেটি হচ্ছে যে আসলে এই যেহেতু মানে ওনার কথার সূত্র ধরে বলতে চাই, সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা দুর্নীতি করবে 2018 চাকরি বিধিমালা অনুযায়ী তাদের শাস্তির হার খুবই কম। এইটাকে চেঞ্জ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং এই শাস্তিটা দিলে আমার কাছে মনে হয় যে তারা ভয় পাবে, এবং তারা যেভাবে পুকুরচুরির মতো এখানে অর্থ লোপাট করেছে এই প্রবণতা কমে যাবে। এবং একই সঙ্গে যেমন এখানে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এই ভূমি অধিগ্রহণ ঘিরে যেহেতু দুর্নীতি হয় এই প্রকল্পে যাতে না হয় সেজন্য 2021 সালে কাজ শুরুর আগেই 18 সালে ভূমি অধিগ্রহণ প্রকল্প নেওয়া হয়, যেটা অদ্যাবধি চলছে, যেটা 3 বছরে শেষ করার কথা সেটা এখনো চলছে, শুধুমাত্র এই দুর্নীতি করার জন্য। সুতরাং এগুলো বন্ধ করার জন্য সরকারি চাকরি বিধিমালাটা চেঞ্জ করাটা খুব জরুরি। নিশ্চয়ই। ইজাজ শৌমিক, অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। একই সাথে জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকেও অনেক ধন্যবাদ জানাতে চাই। পুলককান্তি বড়ুয়া, আপনাকেও। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে। মিট দ্য পিপল দেখছিলেন চ্যানেল 24 এর পর্দায়, এবং এই এপিসোড বা এই পর্ব যখন আমরা আপলোড করব, আমরা চেষ্টা করব যে ক্যাপশনে বা কমেন্টে যে রিপোর্টের কথা আমরা বলছিলাম, আমাদের সহকর্মী ইজাজ শৌমিকের অনুসন্ধানী রিপোর্ট, ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে দুর্নীতি যে চিত্র, সেটা আমরা ওই লিঙ্কটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।